আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গুড়িয়ে দেওয়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের রাজধানীর ধানমন্ডি ৩২-এর বাড়িটি। আগুনে পুড়ল শেখ হাসিনার বাড়ি সুধা সদনও। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় দেয়া বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের জের ধরে ক্ষোভ দেখা দেয়। মার্চ টু ধানমন্ডি ও বুলডোজার কর্মসূচি দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা জানায় দেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন রাখা হবে না। মাহিন আরফাতকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন এআর বাদল। স্বৈরাচার শেখ হাসিনার প্রতি ছাত্র জনতার ক্ষোভের সব আগুন যেন এবার গিয়ে পড়ল ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে। বুধবার রাত ৮টার পর মূলত ভাঙচুর করতে দেখা যায় বিক্ষুব্ধ মানুষকে। হাতুড়ি সহ যে যা পারে তাই দিয়েই ভাঙতে শুরু করে। ভেঙে ফেলা হয় বাড়ির সামনের দেয়াল সহ বঙ্গবন্ধুর প্রতীকীটিও। ক্ষোভ বাড়তে থাকায় পরে বুলডোজার ও ক্রেন ব্যবহার করা হয় বাড়িটি ভাঙতে। এ সময় উত্তেজিত জনতাকে উল্লাস ও ঝাঁঝালো বক্তব্য দিতে দেখা যায়। রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলে তাদের সবাইকে বলতে চাই, যদি এরকম উল্টাপুল্টা কোনো কাজ করতে চান এবং এই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে পুনরায় গঠন করতে চান, তাহলে তাদের অবস্থা ঠিক এমনভাবে কবর রচিত হবে। আমরা তরুণ সমাজ, আমরা চাই সুস্থ স্বাভাবিক যে পরিবেশ আছে বাংলাদেশে, ওই পরিবেশে আমরা বজায় থাকবো, সেটাই আমরা কামনা করি। ভাঙচুরে অংশ নেয়া বিক্ষুব্ধরা জানায় এদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না। শেখ হাসিনা দেশের বাইরে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করলে আরো কড়া জবাব দেয়া হবে। টুঙ্গিপাড়ার কিবলা আমরা ঘুরিয়ে দিব ইনশাআল্লাহ। আওয়ামী লীগের যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আমরা হুঁশিয়ারি বার্তা দিতে চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক। যখনই আওয়ামী লীগের শব্দটা আসবে, দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা সবাই এক হয়ে এই আওয়ামী লীগকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। স্বৈরশাসক শেখ হাসিনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের সঙ্গে ভার্চুয়াল মিডিয়ায় মিটিং করার খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেয়। ওর বাবার পরিচয় ও বাংলাদেশে ধ্বংস করে দিছে। ওরে কখনো আমরা এই বাংলাদেশে রাখবো না। কোনো স্মৃতি ওর বাংলাদেশে থাকবে না, ওর বাংলাদেশে কোনো স্মৃতি থাকবে না। এই স্বৈরাচারের স্মৃতি বাংলাদেশে আমরা রাখতে চাই না। স্বৈরাচার যত উকি ঝুঁকি মারবে, তত তাদের যে আস্তানা আছে, স্তম্ভ আছে, সেগুলো গুড়িয়ে দেওয়া হবে। আমরা বলবো যে ফেরাউন মৃত্যুর আগে তওবা করতে চেয়েছিল, কিন্তু হাসিনা তারপরে তওবা করতেছে না, তারপরে তার দোষর এবং তারা কোনো অনুতপ্ত বোধ করতেছে না। সুতরাং হাসিনা এবং হাসিনার যে সমস্ত রেসপন্সাররা রয়েছে তারা ফেরাউন বড় ফেরাউন তাদের কাছে ফেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে বলেন, বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এআর বাদল, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সাকিব, ছাত্র জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সেখানে কি অবস্থা দেখছেন? সিনথিয়া, আসলে গতকালকে যখন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ফেসবুকে একটি বক্তব্য দেবেন এমন কিছু কথা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পেজ থেকে যখন এটি ছড়ানো হচ্ছিল, তখন কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা লং মার্চ টু ধানমন্ডি ৩২ বুলডোজারের ঘোষণা দেন এবং পরবর্তীতে দেখি যে আমরা রাত ৯টার দিকে তাদের এই ঘোষণা দেয়া ছিল, তখন থেকেই কিন্তু ধানমন্ডি ৩২-এ বিক্ষুব্ধ জনতা আসে এবং বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি সেটি ভেঙে ফেলার কাজ শুরু করা হয় এবং পরবর্তীতে সারা রাত ধরেই কিন্তু এই কর্মযজ্ঞ চলে। সকালবেলা কিছুক্ষণ বিরতি ছিল, বিরতির পরে কিন্তু বুলডোজার দিয়ে যে ভাঙার কাজ সেটি আবার শুরু হয়েছে। কিছুক্ষণ আগ থেকে কিন্তু বুলডোজার দিয়ে কাজটি তারা শুরু করেছে। বিশেষ করে যে যতটুকু অংশ ভাঙা হয়েছিল সেই অংশটুকু আসলে সেখানকার ইটগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেগুলো সরানোর পরে বাকি অবকাঠামোর যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙা শুরু হবে এবং পাশাপাশি এখানে যারা সাধারণ মানুষ এসেছেন তারা কিন্তু বলছেন যে আসলে মানুষের যে ক্ষোভ
সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। পাশাপাশি ধানমন্ডি 32-এর পিছনের যে বাসাটি রয়েছে, অর্থাৎ এখানে যে জাদুঘরের যে অংশটি রয়েছে, সেখানে কিন্তু অনেক ধরনের বই ছিল। সেই বইগুলো আমরা দেখেছি সাধারণ মানুষ তারা এসে সেই বইগুলো আগুনে জ্বালিয়ে দিচ্ছেন, কেউ বা আবার সেগুলো সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। অনেক মানুষ বলছেন কেউ স্মৃতি হিসেবে কোনো কিছু রাখতে চান, এই 32-এর স্বৈরাচারী শাসকের যে বাসভবন ছিল সেটির স্মৃতি তারা রাখতে চান। আবার অনেকে বলছেন এগুলো নিয়ে তারা আসলে আগুনে জ্বালিয়ে দিতে চান। এবং সাধারণ মানুষের বক্তব্য কিন্তু একটি, যে পরবর্তীতে দেশে যেই রাষ্ট্র ক্ষমতায় আসুক তারা যেন স্বৈর শাসক না হয়ে ওঠে, তারই একটি প্রতিফলন হবে। কারণ এই বিষয়গুলো যখন তারা দেখবে আসলে কেউই তখন তারা স্বৈর শাসক হিসেবে গড়ে উঠতে পারবে না। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু বলবেন কিসের বহিঃপ্রকাশ এগুলো? এগুলো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। 17 বছর মানুষকে যে নির্যাতন করেছে, আমি আমার কথা বলি, আমি 2014 সালে আমি চট্টগ্রামের অধিবাসী। কর্ণেরহাটে আমি ছিলাম, এই বাজারে যাচ্ছিলাম, তো সেখানে ওইটা না, আমরা একটু জানবো যে এই বহিঃপ্রকাশটা বলতেছি। আমাকে ওখান থেকে ধরে নিয়ে আমাকে গুলি করে আমার পুরুষঙ্গের উপরে মানে আঘাত করে করে আমার পুরুষঙ্গ খণ্ড বিখণ্ড করে হয়েছিল। আমার প্রস্টেট নষ্ট হয়ে গেছে। আজকে আমি প্রস্রাব করলে 1 সেকেন্ড, আমার প্রস্রাব ধরলে 1 সেকেন্ড থাকে না, কাপড় নষ্ট হয়ে যায়। এটা আওয়ামী লীগের দেওয়া রোগ আমার। আমি এখন দেশের বাইরে যাচ্ছি চিকিৎসা করার জন্য, আমার ফ্লাইট ঠিক করছি। এই যে আজকে 17 বছর এরকম আমার মতো কত হাজার লক্ষ মানুষকে অঙ্গহানি করা হয়েছে, অনেক মাকে বিধবা করা হয়ে সন্তানহারা হয়েছে, স্ত্রীকে বিধবা করা হয়েছে, সন্তানকে পিতহারা করা হয়েছে। এরপরও 17 বছর পরে মানুষ ফুঁসে উঠেছে, গণভবনে ঝাঁপিয়ে পড়েছে, সে পালাইতে বাধ্য হয়েছে। এরপর তার রেখে যাওয়া কিছু এই অবুঝ সন্তান যারা এই দেশে থেকে আবারও এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য, আরেকটা খুনের রাজ্য পরিচালনা করার জন্য, এখানে খুন রাহাজারি চালানোর জন্য সে পরিকল্পনা করতেছে, ওখান থেকে ভাষণ দিচ্ছে, আর এখানে তারা দলবদ্ধ হচ্ছে। সেই বহিঃপ্রকাশ থেকে বুঝাই দেওয়া হইল এই 32 নম্বর বাড়ি ভেঙ্গে যে বাংলাদেশে কোনো আওয়ামী নেতা যদি তার পরিকল্পনার সাথে সামিল হয়ে এই দেশে কোনো রকম ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হয়, তার বাড়ি এরকমই ধ্বংসস্তূপে পরিণত হবে। আসলে যেটি শুনছিলেন যে মানুষজন কিন্তু জানাচ্ছিলেন। আমরা একটু বুলডোজার দিয়ে যে ভাঙ্গার কার্যক্রম চলছে সেগুলো একটু দেখাতে চাই। এখানে যেহেতু মানুষের অনেক ভিড় রয়েছে, বিক্ষুব্ধ জনতা রয়েছে এবং উৎসুক জনতা, তারা এই আশপাশের এলাকার মানুষ রয়েছেন। বিশেষ করে অনেকে বলছিলেন যে আসলে অফিসে যাওয়ার সময় অনেকে এই রাস্তা ব্যবহার করেন, তারা আসলে থেমে কিছুটা দেখছেন যে আসলে গতকালকে গণমাধ্যমে যারা অনেকে দেখেছেন, নিজ চোখে দেখে যেতে চান, 2টা ছবি তুলে রেখে যেতে চান, এমন অনেক মানুষকেও কিন্তু আমরা দেখেছি। কিছুক্ষণ আগে এই বুলডোজারের ভাঙার কাজ আবারও শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত না এইখানকার যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো যতক্ষণ ভাঙা না হবে ততক্ষণ কিন্তু এই কার্যক্রম চলবে, এমনটি অনেকে বলছেন। পাশাপাশি আমরা দেখছি যে এই যে বুলডোজার দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে থেকে ভাঙার কাজ শুরু হয়েছে। এই বিল্ডিংগুলোতে কিছু মানুষের অবস্থান রয়েছে, অনেকে উৎসাহ নিয়ে সেখানে ছবি তুলতে গিয়েছিল। আসলে সেই মানুষগুলোকে সেখান থেকে সরতে বলা হচ্ছে, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেহেতু অবকাঠামো ভাঙার কাজ হচ্ছে, সেক্ষেত্রে যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য অনেকে কিন্তু এখানে মানুষকে সরে দেওয়ার কাজ করছেন। মানুষ যখন সরে যাবে তখন কিন্তু পুরোদমে আবারও ভাঙার কাজ শুরু হয়ে যাবে এবং তারই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। মানুষজনকে যাতে নিরাপদে সরে দেওয়া যায়, কোনো মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে চেষ্টা করছে। এবং দেখতেই পাচ্ছেন যে বুলডোজার দিয়ে ভাঙার জন্য পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মানুষের বেশি উপস্থিতির ফলে কিন্তু তাদের যে ভাঙার কাজ সেটিতে কিছুটা বেগ পেতে হয়েছে। আর একটু যদি পুরাতন ঘটনা বলতে চাই, যে যখন শেখ হাসিনা ফেসবুকে বক্তব্য দেওয়ার কথাটি তারা বিভিন্ন জায়গায় প্রচার করে, তখন থেকেই কিন্তু মানুষের আসলে ক্ষোভ বাড়তে থাকে এবং ক্ষোভের ফলে কিন্তু এই কর্মসূচি তারা গ্রহণ করে। আপনি দেখতেই পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু এই যে ভাঙার কাজ শুরু হচ্ছে সেখানে কিন্তু তারা উৎসাহ নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং তাদের উৎসাহের বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছেন। আমরা একটু যদি আরও 2-1 সাথে একটু কথা বলি, যে আসলে ভাই একটু কথা বলি আপনার সঙ্গে, কিসের বহিঃপ্রকাশ এগুলো একটু বলবেন? এটা সরাচ্ছি শেখ হাসিনা।
আসলে দেখছিলেন যে মানুষজন কিন্তু এখানে উৎসাহ নিয়ে দেখছে, অনেকে ছবি তুলছে, অনেকে ভিডিও করছেন এবং আমরা ঠিক একটু দেখানোর চেষ্টা করি যে বুলডোজার দিয়ে আবারও ভাঙার কাজ শুরু হয়েছে। সেখানে দু একজন মানুষও কিন্তু অবস্থান করছেন। এই মানুষদেরকে আসলে নিরাপদে সরিয়ে যেতে বলা হচ্ছে বারবারে, যেন কোনো মানুষ এই ভাঙা কার্যক্রমের সময় কোনোভাবে দুর্ঘটনা কবলিত না হয়। এই জন্য বাইরে থেকে মানুষজন তাদেরকে সতর্ক করছেন এবং সরে যেতে বলছেন। নিরাপদ স্থানে মানুষ থাকবে এবং ভাঙার কাজ চলমান থাকবে। এই যে অবকাঠামোটি আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এই অবকাঠামোটি পুরোটি যখন ভেঙে ফেলা হবে তারপরে কিন্তু তার পাশে আরেকটি অবকাঠামো রয়েছে, সেটিও কিন্তু এভাবে ভেঙে ফেলতে চান এবং কোনো ধরনের স্বৈরাচারের নিদর্শন দেশে থাকবে না। এবং কেউ যদি পরবর্তীতেও এমন করার চেষ্টা করে তাদেরও কিন্তু এমনই পরিণত হবে, এমনটি সাধারণ মানুষ বলছেন। এবং পাশাপাশি ধানমন্ডি 5 নম্বরে যে সুধা সদনের বাসভবন রয়েছে সেটিতেও কিন্তু গত রাতে আগুন দেয়া হয়েছে এবং অনেক মানুষ বলছেন আসলে সেগুলোতেও তারা এইভাবেই তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে চান। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, একটু বলবেন যে এটা কিসের বহিঃপ্রকাশ? এটা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা গণহত্যা চালাইছে বাংলাদেশে, সেই গণহত্যার বহিঃপ্রকাশ, বুঝতে পেরেছেন? এবং শেখ হাসিনা গতকালকে রাত 9টার সময় যে বার্তা দিছে আমাদেরকে, সেই বার্তা পেয়ে আমরা এখানে আসছি। শেখ হাসিনার প্রতিটা বাপের বাড়ির, শেখ হাসিনা বলছে যে ওনার বাপে নাকি নিজের হাতে এই বাড়িটা করছে বা নিজের হাতেই করছে, প্রতিটা ইট নাকি বসাইছে। তা আমরা জনগণরা নিজের হাতে একটা একটা করে, এখানে 18 কোটি মানুষ, তো 18 কোটি তো ইট হবে না, ঠিক আছে? তো এর জন্য দুঃখ প্রকাশ করতেছি যে 18 কোটি ইট দেওয়া এখান থেকে সম্ভব না। হ্যাঁ, তো যে ইট আছে সেগুলো নিয়ে আপনারা বাড়িতে নিয়ে রেখে দেবেন। হ্যাঁ, এবং গতকালকের শেখ হাসিনা তিনি তার ভাষণে বলছে যে ছাত্রদের উপরে সে তার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করছে ছাত্ররা, ঠিক আছে? তার বিরুদ্ধে এদেশের জনগণ ষড়যন্ত্র করে নাই, ঠিক আছে? তাকে উচ্ছেদ করা হয়েছে এখান থেকে। হ্যাঁ, আমরা তো তাকে হাত দিয়ে পাই নাই, হাত দিয়ে যদি পাইতাম তাহলে ঘাড় ধাক্কা দিয়ে জেলের ভিতরে ঢুকাই। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন, মানুষের উৎসাহ আছে, উদ্দীপনা আছে। তারা বলছেন যে আসলে যে কোনো মূল্যেই স্বৈরাচারের কোনো নিদর্শন দেশে থাকবে না এবং সেই বহিঃপ্রকাশের অংশ হিসেবে ভাঙচুর চলছে এবং পরবর্তীতে সংবাদের মাধ্যমে আমরা জানিয়ে দেব আসলে কতটুকু ভাঙার কাজ শেষ হলো। সিনথিয়া, ধন্যবাদ। এদিকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার কর্মসূচি চলছে। খুলনার শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। গেল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগরীর শেরে বাংলা রোডের শেখ বাড়ির 3তলা ভবনটি গুড়িয়ে দেয়। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতে আগুন ও এক্সকেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। গেল রাতে শহরের পিটিআই রোডের বাড়িতে এই ভাঙচুর চালানো হয়। ভোলায় তোফায়েল আহমেদের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। ছাত্ররা যশোর শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করে। চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বুলডোজার দিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে দেওয়া হয়। অর্থ সংকটে চিকিৎসা করাতে পারছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মাদারীপুরের শিবচরের মাদ্রাসা শিক্ষার্থী রায়হান আহমেদ। দরিদ্র পরিবারের মেধাবী রায়হান মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তার চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। মাদারীপুর শিবচর থেকে খলিল মিয়ার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। শিবচরের কাদিরপুর ইউনিয়নের মুন্সিরকান্দি গ্রামের স্বপন মাতবর ও সেলিনা বেগমের ছেলে রায়হান আহমেদ 5 আগস্ট সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মাথাসহ দেহের 17টি স্থানে গুলিবিদ্ধ হয় সে। হাসপাতালে নেয়ার পর শরীরের অন্যান্য স্থান থেকে গুলি বের করা হলেও মাথায় লাগা গুলি বের করা সম্ভব হয়নি। গুলিবিদ্ধ হওয়ার পর অনেকটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে রায়হান। মাথা ব্যথা করে, পিঠে ব্যথা করে। তো বহুত কষ্ট করতেছে ফলারে।
আর আগেও বহুত কষ্ট করছি। মা বাবার সম্পর্ক ভালো না থাকায় ছোটবেলাতেই মায়ের সঙ্গে সিলেটে মামার বাড়িতে ওঠে রায়হান। এখন চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছে দরিদ্র পরিবারটি। নিরুপায় অসুস্থ রায়হানের ঠাঁই হয়েছে শিবচরে বড় ভাই জাকির হোসেনের বাড়িতে। ও আমার ছোট ভাই রায়হান আহমেদ, আমি মোহাম্মদ জাকির হোসেন। এক্স-রে রিপোর্টে আসে যে মাথার ভিতরে 4টা গুলি রয়েছে এখনো। এই 4টা গুলির ভিতরে 2টা বের করা হয়েছে, আর 2টা মানে একটু বেজাগায়, তো ওইটা ও সুস্থ না হওয়া পর্যন্ত ওই অপারেশনটা নিতে পারতেছে না। রায়হানের উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। একজন শিক্ষার্থী এভাবে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ আছে, দুঃখে দুঃখে মরতেছে। ও 17টা গুলি খাওয়ার পরও এই বর্তমান সরকার ওর প্রতি কোনো খোঁজ খবর নেয়নি, কোনো অনুদানও পায়নি। সরকারের কাছে আকুল আবেদন যাওয়ার জন্য ঠিকমতো চিকিৎসা হয়। আহত রায়হানের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। চিকিৎসা সেবা দিয়ে আসছে এবং যত ধরনের তার সাপোর্ট দরকার হবে সেটা দেয়া হবে। দ্রুত রায়হানের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক, এমনটাই দাবি দরিদ্র পরিবারটির। সৈয়দা সামিয়া তামান্না, RTV। রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব, এতে অতিষ্ঠ নগরবাসী। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলছেন, গত বছরের তুলনায় এবার মশার ঘনত্ব দ্বিগুণ এবং জুন জুলাই মাসের তুলনায় প্রায় 10 গুণ। এ ধারা অব্যাহত থাকলে আগামী মার্চ মাস পর্যন্ত তা বেড়ে চরমে পৌঁছাবে। শীতের শেষে তাপমাত্রা বেড়ে যাওয়ায় হঠাৎ মশার এই উপদ্রব। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির আহমেদ। এডিস মশার প্রজনন মৌসুম না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ কমলেও রাজধানীতে বেড়েছে কিউলেক্স মশা। মশার উপদ্রবে ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর। খাল, ড্রেন, ডোবা, নর্দমা সব জায়গায় মশার সরব উপস্থিতি। সন্ধ্যা নামলেই যার মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। সন্ধ্যা দিকে বেশি, রাত্রিবেলা দেখা গেল যে এই থেকে আশেপাশে সব বাড়িতেই মশা। ময়লাগুলির জন্য দেখা গেছে যে বাসাবাড়ি যাদের আছে তাদের এই বাসাবাড়িতে এই মশাগুলি উৎপত্তিটা বেশি বাড়তেছে আর কি দিনের পর দিন। মাঝে মধ্যে মশক নিধনের ওষুধ ছিটানো হলেও তা কোনো কাজে আসছে না। সিটি কর্পোরেশনের কিছু লোকজন আসে, মাঝে মাঝে এরা মশার ওষুধ নিয়ে আসে না, জাস্ট একটু পরিষ্কার করি চলে যায়, তাও আজকে 2 মাস নাই। কি ওষুধ দেয় এটা তো কোথায় নেই, ধুঁয়া অন্ধকার হয়ে যায়, নেই কোনো ওষুধের কোনো গ্র্যান্ড কিছু নেই। কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলছেন, গত বছর জুলাই মাসে এক ডিবে যেখানে 15 থেকে 20টি মশার লার্ভা পাওয়া যেত, সেখানে এখন পাওয়া যাচ্ছে 200-রও বেশি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 1 ঘন্টায় একটা মানুষকে যদি কোথাও বসিয়ে রাখেন, বিশেষ করে আপনি এই জায়গায় বসিয়ে রাখেন, 3 শতাধিক মশা একটা মানুষকে কামড়াতে আসছে। আমি নিশ্চিত করে বলছি আগামী দিনগুলোতে মার্চ মাস পর্যন্ত খুব বেশি আকারে বাড়বে যদি আমরা এখনই পরিস্থিতিকে সামাল দিতে না পারি। মশার বংশবিস্তার বাড়ার পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেও দায়ী করছেন এই বিশেষজ্ঞ। শীতে যখন মশার ডিম পারে, এই ডিমগুলো সুপ্ত অবস্থায় থেকে যায় প্রকৃতিতে। যখনই বসন্তের আগমনের সূচনা হয়, তখনই এক ব্যাচ ধরে সেই ডিমগুলো ফুটে লার্ভাতে রূপান্তরিত হয়, যে কারণে হঠাৎ এই মুহূর্তে মশার ঘনত্ব অনেক বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে আছে ড্রেন বা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণ। মশা নিধনে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের পাশাপাশি সমাজের সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সিটি কর্পোরেশন কাজ করছে, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। কেন রেজাল্ট পাচ্ছেন না? কারণ হচ্ছে কাজটা বিজ্ঞান ভিত্তিকভাবে হয়তো হচ্ছে না। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। 6 মাসেও শুরু হয়নি ক্ষোভের আগুনে পোড়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। এতে শিল্পনগরীর কয়েক লাখ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অস্থায়ীভাবে কেরানীগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের মাধ্যমে সেবা দেওয়া হলেও আছে ভোগান্তির অভিযোগ। সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন স্বপনের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথি রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত বছর 19 জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন দেয় বিক্ষুব্ধরা। আগুনে অফিস ভবন, আসবাবপত্র সহ গ্রাহকদের বিতরণের জন্য রাখা 8,000 পাসপোর্ট পুড়ে যায়। এতে প্রায় 3.5 কোটি টাকার ক্ষতি হয় বলে জানায় কর্তৃপক্ষ। অফিসটিতে পাসপোর্ট তৈরি, নবায়ন সহ নানা কাজে প্রতিদিন গড়ে 1,500 মানুষ সেবা নিতে যেতেন, যা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। কার্যক্রম অব্যাহত রাখতে নারায়ণগঞ্জকে 3 জোনে ভাগ করে পাশের 3 জেলা কেরানীগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ আঞ্চলিক অফিস থেকে সেবা দেয়া শুরু হয়েছে। থেকে লোক আসে, ওই সোনারগাঁও, মদনপুর লোকগুলি খুবই অসুবিধা। নাহলে আমাদের
ওই পাসপোর্ট করতে যাইতে হয় কেরানীগঞ্জ। 1 মাসের উপরে হয়ে গেছে ঘুরতেছি এই জায়গায়, আর একটা পাসপোর্ট অফিস ঠিক করতে গেলে এতদিন সময় লাগে, এতদিন তো সময় লাগে না। আমার ভাই ইমার্জেন্সি পাসপোর্টটা করা দরকার। 6 মাস পেরুলেও নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসটি চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। মানুষ যথেষ্ট ভোগান্তির মধ্যে আছে, কারণ মুন্সিগঞ্জে যে পাসপোর্ট করতে হয়, তো এই এলাকার সকল মানুষের আন্তরিক দাবি আর কি। আগামী মাসের মধ্যেই অফিসটি পুনর্নির্মাণের সব কাজ শেষ হবে বলে জানান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। মার্চ মাসের শুরুর দিকেই হচ্ছে যে আমাদের সিভিল সাইডের কাজ শেষ করে এটা হচ্ছে যে পাসপোর্ট অধিদপ্তরের নিকট তাদের কার্যক্রম শুরু করার জন্য বুঝিয়ে দিতে পারবো। নারায়ণগঞ্জের বিশাল জনগোষ্ঠীর ভোগান্তি লাঘবে দ্রুত পাসপোর্ট অফিসটি চালু করার দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান, সিনথি, RTV। সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে তীব্র জনবল সংকট। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও দক্ষ কারিগর ও অপারেটরের অভাবে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে কমে গেছে কোচ ও ওয়াগনের মেরামতের কাজ। এছাড়া দক্ষ শ্রমিকদের অবসরের পর এই সংকট আরও তীব্র হয়েছে। ফলে কারখানা থেকে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। সৈয়দপুর প্রতিনিধির 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব জানাচ্ছেন ইমরুল কায়েস। বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী কোচ ও পণ্যবাহী ওয়াগন মেরামত ও রক্ষণাবেক্ষণে 1870 সালে 110 একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা, যেখানে তৈরি হতো 1200-র বেশি যন্ত্রাংশ। তবে সময়ের পরিক্রমায় তা যেন এক ধূসর স্মৃতি। 1993 সালে রেল সংকোচন নীতির আওতায় জনবল কমানোর পর কমতে শুরু করে কারখানার আউটটার্ন। কর্তৃপক্ষের তথ্যমতে কারখানায় 2859টি পদের বিপরীতে জনবল আছে মাত্র 710 জন। ফলে চাহিদার সমান আউটটার্ন দেওয়া সম্ভব হচ্ছে না। আর দীর্ঘদিনে নতুন নিয়োগ না হওয়ায় দক্ষ শ্রমিকের অভাব বাড়ছে। শিডিউল মোতাবেক 9 দিনের মধ্যে আমাদের গাড়ি কাজ কমপ্লিট করতে হয়। আসলে অল্প সংখ্যক লোকজন নিয়ে আমাদের কাজটা সম্পাদন করতে সমস্যা হচ্ছে। আমরা 23 সালে নিয়োগপ্রাপ্ত খালাসি। আমরা এখানে আসার পর আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে কাজ শিখতেছি। আমাদের বগিশপে বর্তমানে 32% ম্যান পাওয়ার রয়েছে। এই ম্যান পাওয়ারের মধ্যে আবার হচ্ছে 30%ই হচ্ছে যে অদক্ষ। দক্ষ জনশক্তি নাই, দক্ষ জনবল নাই, যারা দীর্ঘদিন ধরে আপনার এখানে চলাচল কর্মযোগ্য ছিল তারা তো রিটায়ার হয়ে গেছে। রেলওয়ের তথ্যমতে পশ্চিমাঞ্চল রেলওয়েতে 890টি রেল কোচের চাহিদা রয়েছে। সে হিসেবে কারখানায় মাসে 75টি রেল কোচ আউটটার্ন দেওয়ার কথা। কিন্তু বিগত সরকারের আমলে পর্যাপ্ত কাজ না হওয়া, কারখানার যন্ত্রাংশ চুরি ও টেন্ডার প্রক্রিয়ায় সিন্ডিকেট জটিলতায় আউটটার্ন কমেছে বলে জানান এই কর্মকর্তা। সিন্ডিকেট, বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী, সেই চক্রটা যেভাবে সক্রিয় ছিল, কারখানার যে শৃঙ্খলিত অবস্থায় যে কাজ করা, সেটা অনেকটাই বাধাগ্রস্ত ছিল। এন্ট্রি লেভেলের যে পদগুলো আছে সেগুলো আমরা শূন্য করার জন্য আমরা বিশেষ করে পদোন্নতি প্রক্রিয়াগুলোকে আমরা সচল করতে সক্ষম হয়েছি। ইমরুল কায়েস, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দীর্ঘ 59 বছর পর দিনাজপুরের ঘোড়াঘাট হাসপাতালে চালু করা হয়েছে অপারেশন থিয়েটার। অপারেশন করতে এখন আর জেলা হাসপাতাল কিংবা ক্লিনিকে দৌড়াতে হচ্ছে না। এতে উপজেলার লাখো মানুষের স্বাস্থ্যসেবার মান আরও এক ধাপ বেড়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। 1965 সালে স্থাপন করা হয় 50 সজ্জার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু দীর্ঘদিন হাসপাতালটিতে অপারেশন থিয়েটার সহ প্রয়োজনীয় ডায়াগনস্টিক ব্যবস্থা না থাকায় প্রত্যাশিত স্বাস্থ্যসেবা পায়নি উপজেলাবাসী। এই সমস্যা সমাধানে সম্প্রতি হাসপাতালে স্থাপন করা হয়েছে আধুনিক অস্ত্রোপচার কেন্দ্র সহ অবজারভেশন ইউনিট। এখন ছোট ও মাঝারি ধরনের অস্ত্রোপচারের জন্য জেলা হাসপাতাল কিংবা ক্লিনিকে যেতে হচ্ছে না। এখানেই হচ্ছে সিজার, হার্নিয়া, অ্যাপেন্ডিক্স সহ বিভিন্ন ধরনের সার্জারি। এ সুবিধা পাওয়ায় উচ্ছ্বসিত উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষ। সেবার মান বাড়াতে সব সমস্যা ও সীমাবদ্ধতা দূর করার দাবিও জানায় তারা। অনেক বছর পর এখানে অপারেশন থিয়েটারটি চালু হয়েছে। এটা চালু হওয়ার মধ্য দিয়ে আমাদের ঘোড়াঘাটবাসীর অনেক বড় একটা আশা পূরণ হয়েছে। এই গরিব অঞ্চলের মানুষেরা আসলে বাইরে যদি সিজার বা কোনো অপারেশন, বিভিন্ন ধরনের বড় কোনো অপারেশন করতে যায় তাহলে অনেক টাকা খরচ হয়। সর্বোপরি আমাদের উপজেলাতে খুবই একটা ভালো সার্ভিস চালু হয়েছে ইনশাল্লাহ। এখানে গরিব মানুষের জন্য খুবই সুবিধা, ফ্রিতে অপারেশন, ফ্রিতে সিজার হচ্ছে।
সেবার মান আরও এক ধাপ এগিয়েছে জানিয়ে সব সীমাবদ্ধতা দূর করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেন হাসপাতাল প্রধান। 1,35,000 জনগোষ্ঠীর বসবাস, আর এই জনগোষ্ঠীর জন্য হাসপাতালটি একমাত্র ভরসা। তো আমি আশা করছি যে আমরা অতি শীঘ্রই বর্তমান সরকারের যে প্রচেষ্টা এবং বর্তমান সরকারের যে আন্তরিকতা, সেই আন্তরিকতার মাধ্যমেই আজকে কিন্তু আমরা অপারেশন থিয়েটারটা চালু করতে পেরেছি। এখান থেকেই সব রকম স্বাস্থ্যসেবা পাবে স্থানীয়রা, এমনটাই চাওয়া উপজেলাবাসীর। রেজওয়ান শরীফ, RTV। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকার প্রশাসনিক রাজধানী রামাল্লা সহ বিভিন্ন শহরে অভিযান চালিয়ে অন্তত 30 ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনা। আল জাজিরা জানায়, বুধবার রামাল্লা ও আশেপাশের এলাকায় ইসরায়েলি এসব অভিযানে শিশুদেরকেও গ্রেফতার করা হয়। এদিকে ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের ঘোষণার পর থেকে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে কখনোই গাজা না ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনিরা। এছাড়া জাতিগত নিধনের পথ থেকে বেরিয়ে এসে গাজা ইস্যুতে টেকসই সমাধান খুঁজতে সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ একদিনের বিরতি দিয়ে কাল মাঠে গড়াবে 11তম আসরের মেগা ফাইনাল। শিরোপা ঘরে তোলার মিশনে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াই শুরু সন্ধ্যা 7টায়। প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারিয়েই টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছিল তামিম ইকবালের দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লক্ষ্য শিরোপা ধরে রাখার। এদিকে বরিশালের বিপক্ষে হারলেও শ্বাসরুদ্ধকর দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় পেয়েছে চিটাগং। খুলনা টাইগার্সকে হারিয়ে 12 বছর পর ফাইনালে উঠেছে দলটি। সবশেষ 2013 সালে ফাইনাল খেলা দলটির লক্ষ্য থাকবে প্রথমবার শিরোপা ঘরে তোলা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।